শীতের সকাল 6:30টায় উঠে এত রান্না করে আমি যেভাবে প্ল্যান করে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, হাতে যে কাগজটা দেখেছিল ওটা হচ্ছে বাবানের স্কুল থেকে দিয়েছে, যেহেতু সরস্বতী পূজা চলে আসলো আর কিছুদিন পরে সরস্বতী পুজো। তো স্কুল থেকে একটা চিঠি দিয়েছে, বাড়ির সবাই নিমন্ত্রণ চিঠি, যেটা প্রতি বছরই স্কুল থেকে দিয়ে থাকে। পুজো উপলক্ষে নিমন্ত্রণ করে আর কবে খিচুড়ি খাওয়াবে সেটা বলে দেয় আর কি। তো যাই হোক, কিন্তু এবার হচ্ছে প্রতি বছর সরস্বতী পুজোর দিনই খিচুড়ি খাওয়ায়, সেটা লেখা থাকে। পরিবারের সবার নিমন্ত্রণ থাকে আর কি, খিচুড়ি খাওয়ার পুজোর জন্য নিমন্ত্রণ থাকে। যদি এবার দেখলাম হচ্ছে খিচুড়ি খাওয়ার সেটা বলেনি, বললো যে লেখা আছে ওখানে, পরে জানিয়ে দেবে স্কুল থেকে যে কবে খিচুড়ি খাওয়াবে। এবার হচ্ছে পুজোর দিন খিচুড়ি খাওয়ানোর কথা বলা হয়নি এখানে, শুধু পুজোর নিমন্ত্রণ করেছে। ওখানে লেখা আছে যে খিচুড়ি খাওয়াটা হচ্ছে পরে যেদিন খাওয়াবে সেদিন হচ্ছে জানিয়ে দেবে। যেহেতু হোয়াটসঅ্যাপে স্কুলের সব কিছুই বলে দেয় ওখানে, কবে কী হবে হয়তো হোয়াটসঅ্যাপে বলে দেবে। পড়াশুনোর ব্যাপারে বা যে কোনো প্রয়োজনে কোনো নোটিশ দিলে বা কোনো কিছু দরকার হলে, কবে স্কুলের ব্যাপারে কিছু সম্বন্ধে বা কোনো নোটিশ থাকলে ছুটির, যেগুলো সব কিছুই কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে থাকে স্কুল থেকে। তো দুটো গ্রুপ আছে, একটা স্কুলে একটা হচ্ছে গার্জেন, যেটা হচ্ছে গার্জেনের জন্য একটা গ্রুপ আছে, আর একটা হচ্ছে প্রতি ক্লাসের একটা করে গ্রুপ থাকে, প্রতি ক্লাসের আলাদা আলাদা, যে ক্লাসে সেই গ্রুপে জয়েন হতে হয়। তো যাই হোক, দুটো আছে। পাপার ফোনে আছে যেটা গার্জেনের, যেটা আলাদা গ্রুপ আছে ওটা গার্জেনের দেওয়া আছে, যেটা স্কুলের সম্বন্ধে পড়াশুনোর কোনো নোটিশ বা যে কোনো জিনিসের, সেটা হচ্ছে আমার কাছে আছে, আমার হোয়াটসঅ্যাপে সেটা কানেক্ট আছে। তো যাই হোক, সেটা স্কুল থেকে বলে দেয় কবে কি হবে না হবে, হয়তো পরে কখনো জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপে যে কবে সরস্বতী পুজোর খিচুড়ি খাওয়াবে। তো যাই হোক, সেটা স্কুল থেকে দিয়েছে, সেটাই আমি একটু রেখে দিলাম, দেখলাম আর কি। তো যাই হোক, কালকে দিয়েছে, কালকে একবার দেখা হয়েছে অবশ্য, তো ওখানে টেবিলে রাখা আছে আপাতত। তো অনেক দিন ঘরটা পরিষ্কার করা হয় না, আর এই যে জানলার যে গ্রিলগুলো দেখতে পাচ্ছি এত ধুলো পড়েছে না, ব্লু কালারের করা আছে না, এত নোংরা হয়। আর সব ধুলোগুলো তো পরে এখানে, অনেক দিন গ্রিলগুলো পরিষ্কার করা হয় না, তার মধ্যেও জানলাগুলো খোলা হয় না ঠিক মতো, সেই জন্য ভাবছিলাম যে অতটা নোংরা হয়নি। আসলে ঘরের মধ্যে সেরকম অতটা খেয়াল করা হয় না, আর জানলার কাছে তো সেরকম যাওয়া হয় না। তার মধ্যে এই ঠান্ডা পড়েছে পর থেকে তো ঘরের জানলা তো একদমই খুলি না, এটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয়, কারণ আমাদের ঘরের পেছন দিকটা পুরো ফাঁকা তো। আর তার মধ্যে এমনিতেই ওই সাইডটা হাওয়া, গরমের সময় হাওয়া লাগে, তার মধ্যে শীতের সময় তো প্রচুর ঠান্ডা হাওয়া ঢোকে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে থাকে। তো সেই কারণে না আর ঘরের জানলাগুলো খোলা হয়ে ওঠে না। আমাদের ঘরের বেডরুমের জানলাটা তবু একটু খুলি, কিছুদিন যে প্রচুর ঠান্ডা ছিল তখন অবশ্য খুলিনি আমি জানলাগুলো, কিন্তু এখন রোদ ওঠার কারণে একটু খুলি জানলাগুলো অবশ্য সকালবেলা করে। কিন্তু কি বলো তো, এই হচ্ছে আমি এই ঘরের জানলাটা কিন্তু একদমই খোলা বন্ধই থাকে সবসময়। এই ঠান্ডা পড়েছে পর থেকে আর খোলা হয়ে ওঠেনি, তো সেই জন্য বন্ধই থাকে। সকালবেলা করে পড়াশুনো করে বাবানের বাবা, রাতে পড়াশুনো করে, রাতে তো একদমই খোলাই যায় না। আর সকাল টাইমটা তো এমনি প্রচণ্ড ঠান্ডা থাকে, তো সেই কারণে জানলা বন্ধই থাকে। আর তার মধ্যে সারাদিন এই ঘরে কোনো কাজ থাকে না, শুধু একটু গোছানো থাকে। সকাল টাইমটা আসি ফ্রিজে কিছু জিনিস রাখা বা নেওয়ার জন্য রান্না করার সময়, তখনই এই ঘরে আসা হয়। তার মধ্যে সারাদিন আর সেরকম ঢোকা হয় না ঘরটাতে। তো ভাবলাম একটু জিনিসগুলো একটু পরিষ্কার করি, কিছু ফার্নিচার আছে সেগুলো ভাবলাম পরিষ্কার করে রেখে দিই। তো যাই হোক, এদিকে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করছি, টিভিটা পরিষ্কার করব, আর হচ্ছে পরিষ্কার করবো এইদিকে যে মিনি শোকেসটা আছে ওটা একটু পরিষ্কার করতে হবে। তো টিভির উপরে যে সিনারিটা আছে বরং ওটা একটু পরিষ্কার করে নিই। তো এই দিকটা ভালো করে সব কিছু পরিষ্কার করে নিই, বাকি কাজকর্মগুলো করব। আজকে একটু রান্নাবাড়িগুলো একটু বেশি পরিমাণে করার দরকার আছে, কারণ হচ্ছে আমার একটা ননদ আসার কথা আছে আজকে। তো বললো হচ্ছে নিরামিষ খাবে, সব কিছু নিরামিষই করবো, কিন্তু একটু বেশি রান্না করতে হবে, 2-3 রকমের রান্নাবান্নি আছে, তো সেই জন্য সব কিছু রান্নাবাড়ি করবো আজকে। তো যাই হোক, এদিকটা টিভিটা পরিষ্কার করা হয়ে গেল, তারপরে এখন এইটা পরিষ্কার করে নিচ্ছি, মিনি শোকেসটা। শুধু উপরেরটা করলাম আজকে, আর হচ্ছে কলিন দিয়ে পরিষ্কার করলাম না, শুধুমাত্র এমনি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, এভাবেই পরিষ্কার করছি। এভাবে বেশ ভালো পরিষ্কার হয়, সবসময় তো একই রকমভাবে করা হয় না। তো যাই হোক, এদিকে দরজাটা করছি, কারণ এই যে দরজার যে ডিজাইনগুলো আছে না, এগুলোতে কিন্তু ধুলোগুলো পড়ে, একটু সাদা সাদা হয়ে থাকে। তো সেই কারণে ভাবলাম কি পরিষ্কার করে হচ্ছে রেখে দিই, তো দেখতে ভালো লাগে জিনিসগুলো, যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘর বাড়িটা সবসময় কিন্তু ভালো লাগে দেখতে। তো সেই কারণে এটা পরিষ্কার করে নিচ্ছি। তো একটু চৌকাঠটা পরিষ্কার করবো, কারণ চৌকাঠের ওখানে দেখলাম একটু মাকড়সার হচ্ছে ঝুল পড়েছে, তো ভাবলাম একবারে মুছে নিই চৌকাঠটা টোটালি। কোনার দিকটা না ছিল,
তো সেটা একটু কোনাগুলো একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম, যাতে বেশ ভালো পরিষ্কার হয়। তো ছোটো ঘরটা যাবো, একটু কিছু জামা কাপড় আছে সেগুলো একটু গোছাতে হবে। কিছু বলতে এই যে 2-1টা জামা কাপড় আছে, এই যে বাবানের পাপা অফিসের জ্যাকেটটা পরে যায়, এসে কী হবে সঙ্গে সঙ্গে এখানে খুলে ফেলে রেখে দিবে, ওভাবেই সারাদিনটা পরে থাকবে ঘরের মধ্যে। তো যাই হোক সেটা একটু গুছিয়ে নিলাম। তো ওই যে একটা হচ্ছে পরি মানে সবসময় চুড়িদারটা, সেটা একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। তো জিনিসগুলো গোছানো থাকলে যে কোনো জিনিস একটু ঘর বাড়িগুলো পরিষ্কার থাকে, ঘর বাড়িগুলো একটু সুন্দর লাগে দেখতে। আর বিছানাগুলোতে এভাবে অগোছালো থাকলে না খুব একটা ভালো লাগে না দেখতে। তো সেটাই করবো আর কি। তো চলো এই দিকটা সবটা গোছানো হয়ে গেল, তারপরে কিছু টুকিটাকি কাজ আছে কিছু করবো, আর জামা কাপড়গুলো একটু তুলে রাখবো। কালকের কিছু গোছানো আছে, আজকের কিছু গোছানো আছে, সেগুলো নিয়ে যাচ্ছে এখন। মানে যেখানে যেটা রাখার দরকার, যেখানে যেটা রাখি সেটা সেখানেই রেখে দেবো। তো যাই হোক এই দিকটা সবটা গুছিয়ে নিচ্ছি। এখানে বাবানের হচ্ছে প্যান্ট জামাটা রাখলাম, ওই ঘরে বাবানের পাপার রাখা হয়। এই আলনাতে তো টোটালি আমি দখল করে নিয়েছি, কারণ আমার জামা কাপড়ের সবটা থাকে, একদম নিচের দিকে শুধু বাবানের কিছু জামা কাপড় থাকে। মানে একাই সবটা দখল করে নেওয়া হয়ে গেছে এটা মনে হয় এখন। তো যাই হোক এদিকটা সবটা গোছানো হয়ে যাবে, তারপরে কাজকর্মগুলো করবো। ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া বাকি আছে, সেটা ঝাড় দিতে হবে। আগে এদিকটা গুছিয়ে নিই জামা কাপড়গুলো, সেই কারণে আলনাটা গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। আর তার মধ্যে এখন ঠান্ডার কারণে এত জামা কাপড় বেড়ে গেছে, মনে হয় যেন রাখার জায়গা পাচ্ছি না, কারণ সোয়েটারগুলো আছে তো ওগুলো গুছিয়ে রাখতে হয়। তো কোথায় রাখবো, সবসময় তো পরা হয়, জায়গাগুলো মানে প্রচণ্ড অসুবিধা হয়, আলনাতে সোয়েটারগুলো রাখলেও অসুবিধা হয়। তো এত জামা কাপড়গুলো আছে সেই কারণে। তো যাই হোক এদিকটা সবটা গুছিয়ে নিচ্ছি। তো আমাদের বিছানাটা এখনও গোছানো বাকি আছে, কারণ হচ্ছে বাবা ছেলে দুজনের মধ্যে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা দুজনেই শুয়ে আছে। শুয়ে সকালবেলা করে ফোন দেখে, আর কি করবে, কারণ হচ্ছে ঠান্ডার মধ্যে উঠতে চায় না। বাবানের পাপা তবু উঠে পড়ে, কারণ আজকে বাবানের পাপা একটু সকাল সকাল উঠেছিল, কারণ খুব সকালে উঠে একটু অফিসের কাজকর্মগুলো করে তারপর আবার একটু শুয়েছে। কিছু অফিসের কাজ ছিল, একটু ভোরে উঠেছিল, উঠে কিছু অফিসের কাজ করেছে, ল্যাপটপে বসে বললো যে ভোরবেলা উঠে একটু কাজগুলো হচ্ছে, একটু হয়তো অনলাইনের কোনো কাজ ছিল, সার্ভারের সমস্যার জন্য হয়তো একটু ভোরবেলা উঠলে কাজগুলো হয়, সে কারণে একটু ভোর উঠেছিল। আজই আমি অবশ্য শুয়েছিলাম, কারণ এত ভোরে উঠে বা আমি কী করবো, তাই না? তো সেই কারণে হচ্ছে একটু ভোরবেলা উঠে কাজগুলো আমাকে বলে রেখেছিল, কারণ হচ্ছে ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে। আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, বললো ফোনে অ্যালার্ম দিয়ে রাখো, আমি অ্যালার্ম বাজে না আমাকে ডেকে দিও। তো সেই কারণে ভোরবেলার দিকে আমি হচ্ছে ওকে অ্যালার্ম দিয়ে তারপর ডেকে দিয়েছিলাম, দিয়ে তারপর কাজকর্মগুলো করছে। তারপর যাই হোক এদিকে আবার উঠতে আবার ওইও উঠে পড়লো, ভাবলাম যে উঠবে না। তো এদিকে আমি পাপাকে বললাম যে উঠে পড়ো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তারপর উঠে সোজা চলে এসে রান্নাঘরে, ওই না জানি রান্নাঘরে এসে কী করছে। তো এদিকে ঝাড় দিতে ওই উঠে পড়লো। আমি বলছিলাম যে উঠতে হবে না, শুয়ে থাকো, এত ভোরবেলা উঠেছো, একটু ঘুমাও। বলছে না, ঘুম ভেঙে গেছে, ভোরবেলা উঠে কাজ করেছে, আবার শুলো বাবানের সাথে। তো শোয়ার পর তারপর আবার উঠে পড়ে তারপর আবার এই যে রান্নাঘরে ঢুকলো। তো এইদিকে হচ্ছে বাবান আবার শুয়ে আছে, ওই এখনও উঠেনি, ওই একটু পরে উঠবে হয়তো, আমি ওকে বললাম উঠতে, বলছে একটু পরে উঠবো, ঠান্ডা লাগছে। বলছে ঠিক আছে শুয়ে থাকো, এত সকাল সকাল উঠেই বা কী করবে। তো যাই হোক এদিকে কাজকর্মগুলো করছি আমি, আর ঘর বাড়িগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন শুধু উঠানটা বাকি আছে। উঠানটা ঝাড় দিলে সকালবেলা বাসি কাজকর্ম হয়ে যাবে। তারপরে বাকি অনেক কাজকর্ম আছে, রান্নাবাড়ি আছে, সেগুলো সারতে হবে। টুকিটাকি তো সংসারের কাজ কম থাকে না, সেগুলো করতে হয়। সেটার মধ্যেও কত কাজ থেকে যায়, যেগুলো হয়তো ভিডিও করা ঠিকমতো হয়ে ওঠে না। তো এটা করে আবার বিছানাটা গোছাতে হবে, কারণ ঝাড় দিতে বাবান আমার উঠে পড়েছিল। তো সেই জন্য সবাই উঠে গেছে, ওই আর একা শুয়ে থাকে, ভালো লাগছে না, হয়তো উঠে পড়েছে। মানে কখন কি বলে, এই বলছে উঠবো না, ঠান্ডা লাগছে, আবার একটু পরে এসে দিকে ঠিক উঠে বসে আছে। তো যাই হোক এদিকটা সব কাজকর্ম হয়ে গেছে, শুধু বিছানাটা বাকি ছিল গোছানো। যেহেতু বাবান উঠে পড়লো, তো ভাবলাম আমার বিছানাটা অগোছালো রেখে কী করব। ঘরের মধ্যে বিছানাটা একটু গোছানো থাকে না, ঘর বাড়িগুলো একটু গোছানো লাগে, কারণ হচ্ছে বিছানাটা অগোছালো থাকলে যতই বাড়িঘরটা গুছিয়ে রাখো না কেন, মানে ঘরের ভেতরটা, তবুও কিন্তু অগোছালোই মনে হয়, গোছানো কিন্তু একদমই মনে হয় না। সেই কারণে সবসময় আমি চেষ্টা করি বিছানাটা একদম পরিপাটি রাখে সবসময়। সারাদিন যে কতবার গোছাই, এই যে এখন একটু পরে ওরা স্কুলে চলে যাবে, তারপরে আমি হয়তো সারাদিন এই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে থাকবো। তারপরে আবার ঘুম থেকে না, এমনি শুয়ে থাকি, ঘুম আমার অবশ্য হয় না, ঘুম আমার খুবই কম, মানে ঘুম আসতেই চায় না বলতে পারো। রাতে যে কত কষ্ট করে ঘুমাই সে মনে হচ্ছে আমি জানি, কত রাত অনেক সময় এরকম হয়, রাতে করে ঘুমই আসছে না, জেগেই আছি। তো যাই হোক এদিকে বাবানের বাবা রান্নাঘরে এসে ফ্রেশ হয়েছে, মানে প্রথমে ফ্রেশ হয়েছে, তারপরে রান্নাঘরে এসে আবার বাবানের জন্য একটু দুধ উঠিয়ে নিল, কারণ অনেকখানি দুধ ছিল ফ্রিজে, তো 2 কিলো দুধ ছিল। তো সেটারই হচ্ছে পনির করব, 2 কিলো দুধের পনির করব। আর হচ্ছে এটা হচ্ছে মানে বাবানের জন্য একটু দুধ উঠিয়ে রাখলাম, আমি বাবানের বাবাকে বললাম একটু বাবানকে দুধটা দিয়ে আসো। তো আজকে পনির করব, সেই জন্য পনিরটা বসিয়ে দিয়ে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে, স্নান করে নিয়েছি। এখন হচ্ছে বাবানের বাবা কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো হাটে গেছিলো, আমাদের এখানে যেহেতু
বৃহস্পতিবার করে হাট বসে, তো ওখান থেকে আবার নিয়ে এসছে মৌসুমি। তো আমি আবার ঠাকুরের জন্য রেখে দিয়েছি, কারণ আমি বাড়িতে কোনো ফল মানে কিছু নিয়ে আসলে কোনো ফল সবসময় আমি ঠাকুরের জন্য উঠিয়ে রাখি, তো উঠিয়ে রেখে তারপরে হচ্ছে বাড়িতে সবাইকে দেওয়া হয়। তো কালকে আমি ঠাকুরের জন্য তুলে রেখেছিলাম, তো সেই মৌসুমিগুলো দিয়ে আজকে পুজো দেবো। মানে বাবানের বাবা বুঝতে পারিনি মৌসুমিগুলো এত টক নিয়ে এসছে, আসলে কি বলবো, মানে ওইও বুঝতে পারিনি যে মৌসুমিগুলো এত টক হবে, খেয়ে তো আর দেখেনি। তো আমি হচ্ছে কালকে নিয়ে এসে আজকে ঠাকুরের প্রসাদ দিয়েছি, প্রসাদগুলো যখন তুলেছি মুখে দিয়েছি, ইস এত টক, আমি বাবানের বাবাকে বললাম তুমি শুধু খেয়ে দেখো, মনে হচ্ছে যেন লবণ দিয়ে খেতে হবে। পরে জানো আমি মৌসুমি খেয়েছি, বাবানের পাপাও তো খায়নি, যেহেতু বাবানের পাপা একদমই টক কোনো জিনিস পছন্দ করে না, আর বাবান তো খাবেই না, যেহেতু টক একদমই খায় না, ও খায় না। আমার আবার টক জিনিসটা বেশি পছন্দ, আমি সেই লাস্টে লবণ দিয়ে মেখে তারপরে খেয়েছি, ভীষণ ভালো লাগছিল অবশ্য লবণ দিয়ে খেতে। মৌসুমিগুলো একদম টক, মনে হচ্ছে মানে টক কিছু জাতীয় খাচ্ছি আর কি, মনে হচ্ছে না ফল খাচ্ছি, এতটাই টক, মানে বুঝতে পারিনি। সেই লবণ দিয়ে মেখে দারুণ লাগছিল খেতে, আমি পরে খেয়েছি। তো যাই হোক, এদিকে ফুলগুলো তুলে নিয়ে এসে অল্প অল্প ফুল দিয়ে পুজো দিই, যেরকম গাছে ছিল সেরকম। তো যাই হোক, ফুলগুলো দিয়ে ভালো করে পুজো দিয়েছি। আমি স্নান করার সময় শ্যাম্পু করে নিয়েছি, কয়েকদিন শ্যাম্পু করা হয়নি, অবশ্য 2-3 দিন পর পরই শ্যাম্পু করি, সবসময় শ্যাম্পু করা হয় না। আর এই ঠান্ডার জন্য চুলগুলো তো ছাড়তেই পারি না, কারণ হচ্ছে চুল বেঁধেই আমাকে কাজগুলো করতে হয়, পরে চুল ছাড়ি, কারণ সকালবেলা রান্না করতে হয় তো, আর সকালবেলা রোদও ওঠে না, ঠান্ডার সময় রোদ ছাড়া চুল শুকাতেও চায় না। তো সেই কারণে হচ্ছে রান্নাবাড়ি শেষ করে একবার রোদে বসে থেকে চুলগুলো শুকাবো, সেই কারণে। তো যাই হোক, এই দিকটা হচ্ছে আমি পুজো দেওয়া শেষ করলাম, দিয়ে আবার যাবো হচ্ছে তুলসী গাছে জল দিতে, তারপর ঢুকবো তাড়াতাড়ি রান্নাঘরে। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলার কাজকর্ম করতে করতে, রান্নাবাড়ি অনেক কিছু বেশি আছে, সেগুলো করতে হবে, মানে অনেক একটু বেশি করতে হবে, সেই কারণে। তো এইদিকে আমি তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি ভালো করে। তো চুলটা আপাতত ছাড়বো না, খোপা করাই থাকবো, শুধু একটা সোয়েটার পরে চলে যাবো রান্নাঘরে। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এখন চালগুলো দিয়ে দিচ্ছি, একবারে হয়ে যাবে। আজকে আর আলাদা করে জল গরম করে দিলাম না, বেশিরভাগ সময় চাল মানে ভাতের জন্য জলটা গরম করে তারপরে চালটা দিই, আজকে একবারে দিয়েছি তাড়াহুড়ো করে, কারণ হচ্ছে দেরি হয়ে গেছে, তো কাজকর্ম করতে সময় লাগবে, সেই কারণে। তো আজকে যেহেতু বললাম না একটা ননদ আসবে, তো সেই জন্য বাবানের বাবা বললো নিরামিষ খাবে, সব কিছু নিরামিষ করো, তো সেই জন্য আমি ডাল, পনির, শাক করেছি, বেগুন ভাজা করেছি, এগুলো সব করেছি। পরে শুনলাম যে আসবে না, রান্নাবাড়ি হয়ে গেছে, বলছিল বিকেলের দিকে আসবে, কিন্তু পরে বাবানের পাপা স্কুল থেকে এসে আসছে না দেখে, তো বাবানের পাপা স্কুল থেকে আসলো, বিকেলবেলা এসে ফোন করলো, তা বললো যে একটু শরীরটা খারাপ, যেহেতু হচ্ছে মাথাটা ঘুরছিল সেই জন্য আসতে পারেনি, তো সেই জন্য আসবে না। তো কী আর করবো বলো, না আসলে এখন আর আমাদেরই খেতে হলো। তো এই যে পনিরটা হচ্ছে বাবানের পাপা বসিয়েছে, আমি পনিরটা করে দিয়ে তারপর আমি বললাম কি তুমি কাপড়ের মধ্যে পনির মানে ছানাটা ঢেলে চাপা দিয়ে রেখে দাও, এত চিপেছে একদম সুন্দর সমানই হয়নি, সুন্দর মানে হয়নি, সেটটা ভালো হয়নি। তো এখন আর কী করবো, ভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপরে যে বেগুনগুলো ছিল দেখো একদমই শুকিয়ে যাচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে গাটা বেগুনের গায়ে, তো ভাবলাম কি বেগুন ভাজাগুলো করে নিই, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বেগুনগুলো, আর শাক করবো, তো সেই জন্য ভাবলাম একবারে বেগুনটা ভেজে নেবো, তারপর বেগুন ভাজা থেকে 2-1টা বেগুন হচ্ছে শাকের মধ্যে দিয়ে দেবো। বথুয়া শাক করবো, ফ্রিজ থেকে নিয়ে এসেছি বথুয়া শাকগুলো বের করে, অনেক দিন আগেকার শাকগুলো সেই ফ্রিজেই আছে, একদম তো উপর দিয়ে মনে হচ্ছে বরফ জমে গেছে, আর এত ঠান্ডা, সেই জলে ভিজিয়ে রেখে কাজ করেছি। তো যাই হোক, আজকে পনিরটা ফুলকপি দিয়ে করবো, ফুলকপি ছিল একটা ঘরে ফ্রিজে, তো ওটা আবার বের করে নিয়ে আসলাম। তো বাবানের বাবা বললো ফুলকপিটা অনেক দিন আছে, রান্না করছো না কেন, তো আমি বললাম আজকে তাহলে পনির দিয়ে করবো, তো বললো ঠিক আছে করো তাহলে। তো এদিকে আমি ডাল আর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি কাজকর্মগুলো করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে ডাল সেদ্ধ হতে হতে আমার সবজিগুলো সব কাটা হয়ে যাবে, তো সেই কারণে হচ্ছে একসাথেই সব কাজকর্মগুলো করছি, মানে ডাল সেদ্ধ করছি, ওইদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে সবজিগুলো সব কেটে নিচ্ছি পনিরের জন্য। তো যাই হোক, ফুলকপি দিচ্ছি আর 2টো আলু দিলাম, পনির তো বেশ ভালোই আছে, হয়ে যাবে আর কি এটাতে। তো সেই জন্য এদিকে কাটাকাটি করে এবার সবজিগুলো সব ধুয়ে নেব। তো এইদিকে হচ্ছে আমি আলু ফুলকপিটা ধুয়ে নিচ্ছি, আর বেসিনে কত বাসন জমে গেছে সকাল থেকেই দেখো, এটা ওটা করে অনেকগুলো বাসনই জমে গেল। তো ভাবলাম এখন আর মাজবো না, পরে একবারে বাসনগুলো মেজে নেব, যতগুলো জমিনি একবারে মাজলেই ভালো হবে। তো এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, আর শাকটাও দেখো ওই যে লাল ঝুড়িতেও কেটে রাখা হয়েছে, ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এখন বেগুনে হচ্ছে লবণ হলুদ আর একটু হালকা চিনি ভালো করে মেখে রেখে দিই, বড় বেগুন ভাজাতে সুবিধা হবে, মানে তেলটা কম লাগে আগে থেকে লবণ হলুদ বেগুনে মেখে রাখলে। তো যাই হোক, এদিকে একবারে করে নিচ্ছি, 2টো রান্না যেহেতু পরপরই করবো, তো সেই জন্য বললাম 2টো কড়াইতে করে নিই, যেহেতু অনেকগুলো রান্না আছে সময় লাগবে করতে। ওরা আবার খেয়ে দিয়ে স্কুল যাবে, তো স্কুল যাওয়ার আগে তো রান্না শেষ করতে হবে, সেই কারণে। তো পাশে আমি পনিরটা করবো, আর এখানে হচ্ছে আমি ডালটা ফোড়ন দেবো, তারপর এটা বেগুন ভাজা করবো, এটাতে শাক করে নেবো, তাহলে একবারে হয়ে যাবে, মানে একই সময় 2-3টে রান্না হয়ে যাবে আমার। তো
তো যাই হোক ডালটা হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম, মুগ ডাল করেছি যেহেতু, আদা, শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা এগুলো হচ্ছে ফোড়ন দিয়েছি। এদিকে ডালটা হচ্ছে আর এদিকে হচ্ছে পনিরটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, পনিরটা তুলে নিয়েছি। আর এখন হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি আলু আর ফুলকপিটা যে কেটে রেখেছিলাম না, ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে হচ্ছে মানে ফুলকপি আলুটা লাল লাল করে বেশ সুন্দর করে কিন্তু ভেজে নেব। তো যাই হোক এদিকে আমি দিয়ে দিয়েছি আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। তো এইদিকে রান্নাবাড়ি হোক, চলো কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। সুলতানা দিদিভাই বলেছে, আপু ভিডিওটা খুব ভালো লাগলো। আমি সুলতানা, আমার ফোন চার্জ নেই, এই জন্য আমার মায়ের ফোন থেকে তোমার নাম সার্চ দিয়ে তোমার চ্যানেলে গিয়ে এখন ভিডিও দিচ্ছি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। তো যাই হোক বিথিকা সরকার দিদিভাই বলেছে, অনেক ভালো লাগলো গো দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। নীলুফা ইয়াসমিন দিদিভাই বলেছে, বাবানের পাপা কি জব করে? তো বাবানের পাপা হচ্ছে স্কুলে হচ্ছে জব করে, হাই স্কুলের ক্লার্ক বলতে পারো। তো যাই হোক এই দিকটা সবটা করছে, আর এদিকে মশলাটা করছি, আলু ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন ওদিকে ভাজাভাজি হচ্ছে, আর এইদিকে ভাবলাম মশলাটা করে নিই। তো একবারে মশলা দিয়ে দিয়েছি মিক্সিতে, একবারে দিয়ে ভালো করে মশলাটা করে নেবো। আর এইদিকে হচ্ছে সব কিছু করে নিচ্ছি একসাথে। তো ওইদিকে মশলা হয়ে গেছে, এদিকে আলু ফুলকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এখন মশলাটা দিয়ে দেবো। এইদিকে পাশে কিন্তু বেগুন ভাজাটা হচ্ছে, তো বেগুন ভাজাটা এক সাইড হয়ে গেছে, আমি ওর উল্টে পাল্টে ভালো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এইদিকে দেখো আলু ফুলকপিটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এখন মশলাটা দিয়ে ভালো করে হচ্ছে একটু হলুদ দিলাম, হলুদটা মনে হচ্ছে আর একটু লাগবে, সেই কারণে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এদিকটা দেখো বেগুনটা প্রায় হয়ে গেছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ বেগুনটা একদম গ্যাসটা কমিয়ে দিয়ে সুন্দর তেলে ভাজাও হবে, সাথে সেদ্ধ হবে, সেই কারণে গ্যাসটা আমি একদম লো করে দিই। বেশ সুন্দর কিন্তু তেলে নরম হয়। আর বেগুন ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলতে এই শীতে সবথেকে বেশি ভালো লাগে বেগুন ভাজা খেতে, এমনিতে আমার মানে খুবই পছন্দের বেগুন ভাজা। তো যাই হোক বেগুনগুলো হয়ে গেছে, একটু পরে হচ্ছে তুলে নেবো। এদিকে মানে এই সাইডটা একটু লাল লাল করে ভাজা হোক, বেগুনটা একটু লাল লাল করে ভাজা হলে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক এদিকে হচ্ছে বেগুনটা আমার দেখো লাল লাল করে দুই সাইডটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এখন শাকটা করে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যেহেতু বেগুনটা একবারে ভেজে নিয়েছি, তো সেই কারণে হচ্ছে আমার আর হচ্ছে এক্সট্রা করে আর বেগুন ভাজতে হচ্ছে না, এর মধ্যে বেগুনগুলোই আমি শাকের মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো এখন হচ্ছে শাকগুলো, দিয়ে এর মধ্যে হালকা একটু লবণ দেবো, লবণ দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে শাক থেকে যে জলটা বেরোবে ওই জলে কিন্তু শাকটা বেশ সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই দিকে হচ্ছে আমার পনিরের জন্য দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি, আলু আর ফুলকপি মশলার সাথে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পনির, দিয়ে হালকা একটু জল দিয়ে ভালো করে ঢেকে দেবো, যেহেতু পনিরের মশলা কষাতে কষাতে আর হচ্ছে ভাজতে ভাজতে এমনিতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপিটা, খুব একটা সময় লাগবে না রান্না করতে। তো যাই হোক আরেকটু জল দেবো, দিয়ে তারপরে হচ্ছে বেশ সুন্দর করে হচ্ছে একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেই কারণে। তো চলো একটু ছাদে যেতে হবে, কারণ স্নান করার সময় দুই একটা জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলো আর হচ্ছে মেলা হয়নি, কারণ তাড়াহুড়ো করে আমি চলে গেছিলাম রান্নাঘরে, সেই কারণে। তো জামা কাপড়গুলো রেখেই দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে চলে আসলাম এখন ছাদে। ওই যে সকালবেলা যে বেড কভারটা পাল্টালাম ওটাই আর কি কেচে দিয়েছি। আর বাবানের একটা শু ছিল, ওটা একটু নোংরা হয়েছিল, তো সেটাই কেচে দিয়েছি। তো সারাদিনে বেশ ভালো রোদ উঠেতে এখন, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, খুব একটা অসুবিধা হয় না এখন আর জামা কাপড় শুকাতে, যেহেতু সকালবেলার টাইমটা ঠান্ডা হলো, রোদ না উঠলো, মানে একটু বেলা হলে কিন্তু রোদ উঠে যায়। দেখো এখন মোটামুটি 9:30 বাজে, বেশ সুন্দর কিন্তু সকালই রোদ উঠে গেছে। তো আরেকটু বেলা হলে আরেকটু রোদ উঠবে, তো সেই কারণে তখন মানে মোটামুটি শুকিয়ে যাবে সব কিছু তাড়াতাড়ি করে। তো যেহেতু আজকে ছাদে একটু হাওয়া ছিল বেশ, তো সেই কারণে হচ্ছে সবগুলো জামা কাপড় আমি ক্লিপ লাগিয়ে দিয়েছি, মানে সবসময় হাওয়া দিচ্ছে না, মাঝে মধ্যে না খুব জোরে হাওয়া দিচ্ছে, এই হাওয়াতেই তখন সব জামা কাপড়গুলো পড়ে যাবে, তো সেই কারণে সব জামা কাপড়ে ক্লিপ লাগাতে হয়েছে। আর সাথে ছিল বাবানের বাবার কিছু মোজা ছিল, তো সেগুলো হচ্ছে আমি কেচে দিয়েছি। তো সব কিছু হয়ে গেছে, এবার চলো রান্নাঘরে যাই, কারণ অনেক কিছু বাকি আছে কাজকর্ম। আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সোনামণি ঘোষ, মামনি ঘোষ, গীতা দাস, শ্রুতি ব্লগ, প্রাণ যা চায়, হাউসওয়াইফ ঝুমা, নয়ন শর্মা, মাই ফ্যামিলি ডেইলি ব্লগ, রূপালী নাথ, সামিয়া আক্তার, ঝিলিক মণ্ডল, হ্যাপি লাইফ উইথ মাম্পি ব্লগ, তৃষ্ণা পার্থ, বিউটি মেকওভার অ্যান্ড লাইফস্টাইল, সোমা দাস। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক এদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, আর জামা কাপড় মেলতে মেলতে আমার পনিরটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
আর এইদিকে আমার শাকটাও হয়ে গেছে, এর মধ্যে বেগুন দিয়েছি, একটু আদা দিয়েছি, দিয়ে একদম সুন্দর করে হয়ে গেছে। সব কিছু নামিয়ে নিয়ে এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করার পালা। তো যাই হোক, এখন ওভেনটা ভালো করে পরিষ্কার করছি। ওভেনও তো আমি প্রতিদিন নিজে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করি। কিছুদিন লিকুইড সাবান ছিল, ওটা দিয়ে করতাম, যেহেতু এখন লিকুইড সাবান নেই। তো বাসন মাজার যে সাবানটা আছে ওটা দিয়ে ঘষা দিয়ে ভালো করে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। জলটা মানে কাপড়টা ভিজিয়ে তারপরে জলটা চিপে নিয়ে তারপর মুছে নিচ্ছি। তো যাই হোক, এদিকটা পরিষ্কার থাকলে রান্নাঘরটাও দেখতে ভালো লাগে, একদম ঝকঝক করে। রান্নাবাড়ির পর রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এদিকটা কমপ্লিট। ছোটো কিছু বাসন আছে, বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন শুধু ধুয়ে রাখার পালা, তাহলে হয়ে যাবে। তারপরে ওরা তো স্কুলে বেরিয়ে যাবে। বাবানকে নিয়ে, যেহেতু দুজনে একসাথেই যায় বাবা ছেলে, তো আজকে যেহেতু আমাকে আবার বাবানকে স্কুল থেকে আনতে যেতে হয়েছিল, অনেক দিন পর, মোটামুটি 1 মাস পর বাবানকে স্কুল থেকে আনতে গেলাম। যদি এই কদিন বাবানের পাপাই চলে যেত, মানে টাইম হয়ে যেত, ওই ছুটির টাইমটা একই টাইমে হয়ে যেত বাবানের পাপার, মানে বাবানের যে ছুটির টাইম বাবানের পাপার একই হয়ে গিয়েছিলো। তো যেহেতু আজকে বললে একটু দেরি হবে, তুমি গিয়ে নিয়ে এসো, সেই জন্য আমাকেই যেতে হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।